স্থিতিস্থাপকতা চ্যাপ্টার একটু বাকি আছে, তাই তো? কিছু কিছু কোশ্চেন একটু দিয়েছিলাম, সেগুলোই বাকি আছে। আর কারোর কোনো ডাউট আছে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে? আচ্ছা, আমি কোশ্চেন দিয়েছিলাম না, যে দুটি তারের ইয়ং গুণাঙ্ক যদি y1 y2 হয়, এরকম কিছু কোশ্চেন দিয়েছিলাম, ওটা করে নিয়েছি শেখা। ওটা তো হটসে, হটসে নয়, কোথায় আছে? হ্যাঁ, হটসে আছে মনে হয়। দুটি তারের কোনটা হয়নি দেখি। আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা করছিলাম, তাই তো? তারের আয়তন ধ্রুবক হলে প্রমাণ করো, এটা তো ছিল সঙ্গে। এক মিনিট, তার আগে আরো একটা কোশ্চেন দিয়েছিলাম, ওই 0.35। কি কোশ্চেন ছিল যেন, কারো কাছে আছে? আচ্ছা, এই কোশ্চেনটা আগে করে দিই, ঠিক আছে? কোন কোশ্চেন? যে আয়তন ধ্রুবক হলে, তাই তো? কোশ্চেনটা কি ছিল? একটি তারের আয়তন ধ্রুবক হলে, একটি তারের আয়তন ধ্রুবক হলে দেখাও যে একটি তারের আয়তন ধ্রুবক হলে, এটা তো করে দিয়েছিল। একটি তারের আয়তন ধ্রুবক হলে দেখাও যে পয়জন অনুপাত, পয়জন অনুপাত সমান হাফ। আচ্ছা, এটা মানে ভিডিওতে নেই, কেন কি সেই ভিডিওটা তো আমি রেকর্ড করিনি। পয়জন, একটি তারের আয়তন ধ্রুবক হলে দেখাও যে পয়জন অনুপাত হাফ হবে। কেউ করতে পারবি এখনই না দেখে? আমি করে দিচ্ছি একবার না হলে, ঠিক আছে? এটা করেছিলাম কিরকম, যে একটা তার ধরে নিলাম এই তারের। আচ্ছা, প্রথমে লিখি যে পয়জন অনুপাত কি হয়। পয়জন অনুপাত হয় কি, যে পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে? পার্শ্বীয় বিকৃতি কি, ধরো আমি ধরেই নিলাম এখানে যে একটা তার আছে, এই তারের, এই তারের দৈর্ঘ্য হচ্ছে কত না এল, এই তারের দৈর্ঘ্য কত এল, এবং একে যদি আমি টানি, টানলে এর দৈর্ঘ্য ধরো বৃদ্ধি হলো কত ডিএল। এখানে আমি ধরে নিচ্ছি কি দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে কত ডিএল। দৈর্ঘ্য বৃদ্ধি যদি ডিএল হয়, দৈর্ঘ্য বৃদ্ধি সমান ডিএল আমি ধরে নিলাম, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে? অনুদৈর্ঘ্য বিকৃতি হবে, হ্যাঁ, অনুদৈর্ঘ্য বিকৃতি হবে ডিএল বাই এল, মানে প্রাথমিক দৈর্ঘ্য বাই হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি। আমি ধরে নিলাম এর হচ্ছে প্রথমে ব্যাসার্ধ হচ্ছে কত আর, প্রথমে ব্যাসার্ধ কি হচ্ছে আর, এবং ব্যাসার্ধের পরিবর্তনটা কত ডিআর। এখন দৈর্ঘ্য বাড়লে ব্যাসার্ধ কি হয়, কমে যাবে। অ্যাকচুয়ালি পার্শ্বীয় বিকৃতির যেটা ছিল, পার্শ্বীয় বিকৃতি কি ছিল, যে ব্যাস, ব্যাসের পরিবর্তন বাই প্রাথমিক ব্যাস। তো ব্যাসের পরিবর্তন বাই প্রাথমিক ব্যাস মানে আমরা বলতে পারি ব্যাসার্ধের পরিবর্তন বাই প্রাথমিক ব্যাসার্ধ। তাহলে পার্শ্বীয় বিকৃতি কি হচ্ছে তাহলে, ডি আর বাই আর। তাহলে পার্শ্বীয় বিকৃতি হচ্ছে কত না ডি আর বাই আর। পার্শ্বীয় বিকৃতি কি হচ্ছে ডি আর বাই আর। এবারে আমরা জানি কি যে এখানে দৈর্ঘ্য যদি কোনো তারকে যদি টেনে বাড়ানো হয়, তাহলে কি হবে, সেটা সরু হয়ে যাবে। মানে ব্যাসার্ধের যে পরিবর্তনটা সেটা কি হবে, নেগেটিভ। প্রথমে বেশি ছিল, পরে কমে যাচ্ছে। এই জন্য আমরা এটাকে কি লিখি, মাইনাস ডি আর বাই আর। এটা হচ্ছে কি পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে কত, ডিএল বাই এল, ঠিক না? একটু উপরের দিকে লিখি, সিগমা হচ্ছে কত, ডি আর বাই আর ডিভাইডেড বাই ডিএল বাই এল, এবং সামনে একটা মাইনাস দিয়েছিলাম, সেটা ছিল। এবার একটি তারের আয়তন ধ্রুবক হলে পয়জন অনুপাত হাফ দেখাতে বলছে, আমরা কি করব, যে ধরে নিলাম তারটার ব্যাসার্ধ আর এবং দৈর্ঘ্য কত এল, তাহলে ওর আয়তন কত হবে, এটা এল, এটা হচ্ছে কত আর ব্যাসার্ধ, তাহলে আয়তন হচ্ছে কত না পাই আর স্কোয়ার এল। এটা একটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের মতো, তাই না? লম্ব বৃত্তাকার চোঙের মতো হচ্ছে। তাহলে এবার আমরা কি করব, একে আমরা ডেরিভেটিভ করব, ঠিক আছে? আচ্ছা, যে আগের দিন আসিস নি সেটুকু এনে এতটা পর্যন্ত
যারা আগের দিন কেউ কেউ আসেনি, তো আগের দিন টুকে নে, একটু সময় দিচ্ছি। হয়ে গেছে এতটা টোকা। এরপরে কি করতে হবে, এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাই তো? উভয় পক্ষে অবকলন করে পাই, যেটা হলো কি উভয় পক্ষে অবকলন করে পাই, উভয় পক্ষে অবকলন করে পাই, ঠিক আছে? তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, ডিভি, তাই না? ডিভি। এবার কি হবে, এখানে দুটো ভ্যারিয়েবল আছে, কি কি কে কে ভ্যারিয়েবল আছে, একটা আর একটা এল, আরও চেঞ্জ হচ্ছে এল হচ্ছে। তাহলে কি করব, পাই কনস্ট্যান্ট আছে, এটাকে না হলে বাইরে করে নি একসঙ্গে, ঠিক আছে? তাহলে আর স্কোয়ার এল, তাহলে এরকম করে লেখা যায় ডি অফ আর স্কোয়ার এল, এটা করা যায় জানিস? আগের দিন যদি এরকম লিখিনি, এরকম লেখা যায়। আচ্ছা, আর স্কোয়ার এল, সরি, আর স্কোয়ার এল। এবারে এটা এরকম লিখলে, আরে দেখ কি বলছে, এরকমও লেখা যায়। আগের দিন আমি এক চান্সে লিখেছিলাম, এটাকে আমি এরকম করে লিখছি, ঠিক আছে? তাহলে ডিভি আছে সমান পাই, তো বাইরে আছে কনস্ট্যান্ট। এবার দেখ আমি কিরকম লিখছি, যে প্রথমে রাখলাম এল কে, এল ডি আর স্কোয়ার, এরকম লেখা যায়, প্লাস আর স্কোয়ার ডি এল, ঠিক আছে? এরকম লিখলে অনেকটা ইজি হবে, ডিভি ইজিক্যালস টু পাই। এবার দেখ এল আর স্কোয়ারের ডেরিভেটিভ হবে কত, টু আর ডিআর, ডিআর একটা থাকবে। দেখ ডিআর এই কারণে থাকবে, যদি নিচে ডিএক্স হতো, ধর ডি অফ ডিটি আর স্কোয়ার হতো, তোরা কি লিখতিস, লিখতিস কি ডি আর স্কোয়ার, আর কে কি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যায়, আর কে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যায়, ডি আর স্কোয়ার নিচে ডি আর করা যাবে, ওপরে ডি আর বাই ডিটি করা যাবে, তাই না? তো এখন হচ্ছে কত, এটা হবে কত, টু আর, তাই না? আর স্কোয়ারের ডেরিভেটিভ কত, টু আর, নিচে হবে কত, ডি আর ডিটি। এবার দেখ আমি তো ডিটি দিয়ে করিনি, ডিটি রেসপেক্টে যদি না করি তাহলে টু আর ডি আরটা থাকবে, নিচে আমি ডিটি করিনি, তাই না? এরকম করে যাবে, প্লাস আর স্কোয়ার ডিএল হলো। এবার এখান থেকে দেখ ডিভি কত হবে, জিরো, কেন কি আয়তন ধ্রুবক আছে, ডিভি কি হবে, জিরো, কেন কি আয়তন তো ধ্রুবক আছে, বলে দিয়েছে না একটি তারের আয়তন ধ্রুবক থাকলে। তাহলে কি হচ্ছে, যেহেতু আয়তন ধ্রুবক আছে তাই ডিভি ইজিক্যালস টু জিরো। আচ্ছা, অবকলনটা টুকেছিস, এটা টুকে নে সবাই, যদি কেউ আগে টুকে না থাকিস, এটা অবকলন করে পাই, এখানে লিখেছি ডি অফ আর স্কোয়ার এল, আছে ডি অফ আর স্কোয়ার এল। সাইডে এটা টুকতে পারিস, হয়েছে? এবার কি লিখবো, আয়তন ধ্রুবক, আয়তন ধ্রুবক, তাই ডিভি সমান কত হচ্ছে, জিরো। ডিভি যদি জিরো হয় তাহলে এখান থেকে আমরা এই পুরোটাকে কি করে দেবো, জিরো করে দেবো, এই ডিভিটাকে জিরো করে দিচ্ছি। তাহলে এরকম লিখছি, এখান থেকে ওইটাকে এখানে লিখতাম আর কি, ডিভি পাই থাকতো ইজিক্যালস টু জিরো, কারণ কি এটাই তো ডিভি এসছে, পাইটা ওই সাইডে চলে যাবে, তাহলে আসবে কত, টু এল আর ডিআর, তাই না, প্লাস আর স্কোয়ার ডিএল সমান জিরো, জিরো বাই পাই জিরো হয়ে যাবে, জিরো বাই পাই জিরো হয়ে যাবে। এবার এখান থেকে আমরা কি করব, এটাকে এক কাজ করি, যে টু এল আর ডিআর রাখি, এটাকে সমান মাইনাস আর স্কোয়ার ডিএল করে যাবে। এখান থেকে কি কাটা যাবে, আর একটা কেটে যাবে, একটা আর ক্যান্সেল হচ্ছে, একটা আর ক্যান্সেল হলে একটা আর থাকছে এখানে, তাহলে টু এল ডিআর ইজিক্যালস টু মাইনাস আর ডিএল, ঠিক না? আচ্ছা, এগুলো কিন্তু সব বা লিখবি, হলো। এবার এক কাজ করি, ডিআর বাই আর করে নিই এই সাইডে, সমান মাইনাস ডিএল বাই এল করে নিলাম, আর এখানে একটা টু আছে। তাহলে আমি ওই রকম ভাবে সাজাবো, কিরকম বলতো, যে ওই যে ডি আর বাই আর ডিভাইডেড বাই ডিএল বাই এল, এরকম ভাবে সাজাবো। তাহলে এখান থেকে হচ্ছে দেখ, এটাকে আমরা লিখতে পারি ডি আর বাই আর
ডিভাইডেড বাই ডিএল বাই এল, ডিএল বাই এল ইজিক্যালস টু কি হচ্ছে, আচ্ছা মাইনাসটাকে যদি এই সাইডে নিই এটা মাইনাস, আর এটা হয়ে যাবে কত হাফ, আর এটাই মানে কি ছিল সিগমা, এটাই ছিল কি পয়জন অনুপাত, তাহলে পয়জন অনুপাত কি হচ্ছে হাফ, তাহলে সিগমা সমান কি হচ্ছে হাফ, ব্যাস এটাই প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, এটাই প্রমাণ হয়ে গেছে। নেক্সট আমি আগের দিন যেটা কোশ্চেন দিয়েছিলাম, হ্যাঁ হলো, দেখ কি বলা হচ্ছে যে যদি এরকম একটা তার থাকে, যদি এরকম একটা তার থাকে যে তারের দৈর্ঘ্য ধরো আমি বললাম কত ক্যাপিটাল এর, এবং এখানে যদি আমি কোনো একটা বল প্রয়োগ করি, ধরো এম ভরের বস্তু ঝুলিয়ে দিই যদি, তাহলে তার এম জি ওজন, আমি লিখছি কি এখানে একটা এফ বল আমি প্রয়োগ করছি, এখানে এফ বল, ঠিক আছে, এফ বল প্রয়োগ করলাম, এখান থেকে এটাকে আটকে দিয়েছি। তাহলে এখানে আমরা ইয়ং গুণাঙ্ককে কিভাবে লিখি, ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি, পীড়ন সমান কি হচ্ছে এফ বাই এ হচ্ছে কি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর যদি দৈর্ঘ্যের বৃদ্ধি হয়, দৈর্ঘ্যের বৃদ্ধি এল হয়, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য মানে পীড়ন বাই বিকৃতি হলো। এখান থেকে আমরা এই যে পীড়ন বাই বিকৃতি এটা করলাম, এটা কি হচ্ছে বলতো যে এখানে আমরা ধরেই নিচ্ছি যে তারের কোনো ভর নেই প্রায়, মানে এই তারের নিজস্ব কোনো সেরকম ওয়েট নেই যার জন্য এর নিজে নিজেই দৈর্ঘ্য বৃদ্ধি হবে। ফলে আমরা কি করছি যে এখানে আমরা এই ধরেই নিচ্ছি যে এর কোনো প্রস্থচ্ছেদেরও পরিবর্তন ঘটছে না, ঠিক আছে, এবং এর নিজস্ব কোনো ওজন সেরকম আমরা নেই, মানে এটাকে আমরা ভরহীন বলে ধরে নিচ্ছি, ঠিক আছে, ভরহীন বলে ধরে নিচ্ছি, এমন ভরহীন তো হয় না, কিন্তু এখানে কি করা হচ্ছে বলতে একদম পুরো সরু তার এবং তার কোনো নিজস্ব ওজন সেভাবে নেই যে আমি এখানে কাউন্ট করব। সেকেন্ড কি ছিল, এরকম ছিল যে এরকম যদি কোনো তার হয় যের একটা নিজস্ব ভর আছে, ঠিক আছে, এর একটা নিজস্ব হচ্ছে কি ভর আছে ক্যাপিটাল এম, এর নিজের ওজনের জন্যই কিন্তু এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। এখানে কি হচ্ছে আমি একটা ভর ধরো এম ভর ঝুলিয়েছি, তাহলে এম ভর যদি ঝুলাই তাহলে এম সমান কত হবে, এফ সমান কত হবে এম জি। আর এখানে কি হচ্ছে আমি কিন্তু কোনো ভর ঝোলাইনি, এখন এখানে কি করা হয়েছে যে এখানে এর নিজের ভরের জন্য ধরো একটা মোটা লোহার দণ্ডকে আমি ঝুলিয়ে দিলাম, ঠিক আছে, বেশ মোটা, তাহলে কি হবে সে তার নিজের একটা ভারের জন্য কি হবে নিচের দিকে দৈর্ঘ্য বৃদ্ধি হবে। এখানে যে ফর্মুলা এসেছিল আমরা করেছিলাম কি যে এখানে আমরা হচ্ছে হাফ দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে যে অ্যাকচুয়াল কনসেপ্ট যেটা হচ্ছে কি যে এই তারে যদি তুই লক্ষ্য করে দেখিস যে ধর আমি যদি বলি যে এইখানে যদি কোনো বিন্দু হয়, তাহলে এই বিন্দুতে টান কত কাজ করছে, এর নিচে যতটা ঝুলে আছে ভর, তাই না, যদি এই বিন্দুতে আমি টানের কথা বলি তাহলে এই বিন্দুতে আমি কি দেখবো, এই বিন্দুর নিচে এতটা বস্তু ঝুলে আছে, ওর একটা ওজন কাজ করছে, তাহলে ওটাই কি হবে ওই বিন্দুতে টান হিসাবে কাজ করবে, ব্যালেন্স করবে না। দেখ এখানে যদি বলি এখানে টান কি হবে উপরের দিকে, আর ধরো আমি ধরে নিলাম এইটুকু অংশের একটা ভর আছে কত এম, স্মল এম, তাহলে ওর একটা ওজন কত কাজ করবে এম জি, তাহলে কি হবে এম জি সমান টি হচ্ছে এখানে ব্যালেন্স করে আছে। একটু উপরের দিকে যদি যাই তাহলে এই পার্টের নিচে এতটা আছে, এই পুরোটার ওজন নিচের দিকে কাজ করবে, সেই অনুযায়ী এখানেও টান হবে। আরো যদি ওপরে যাই আরো টান বেশি হবে, তার মানে কি হচ্ছে একদম নিচের পয়েন্টে যদি যাই তাহলে টান কিন্তু জিরো, কেন কি ওর নিচে কোনো ভর নেই। একদম উপরের পয়েন্টে যদি যাই তাহলে সেখানে টান কত হচ্ছে, এই পুরো দণ্ডের ভর যেটা তার ওজন, তাই না। এটাকে আমরা অ্যাভারেজ করি, আমি আগেরবারে বলেছিলাম যে এখানে অ্যাভারেজ কেন আমরা নিচ্ছি, যে এখানে অ্যাভারেজ টান কেন নেওয়া হচ্ছে, যদি আমি লক্ষ্য করে দেখি এই কন্ডিশনে কি ছিল, এই কন্ডিশনে কি ছিল বলতো সুতোটা এমন ভাবে ছিল আমি যদি এখানে এফ বল প্রয়োগ করি সেই টানটা কিন্তু সব জায়গাতে সমানভাবে কাজে লাগবে, কিন্তু এখানে কি হচ্ছে বলতো এই দণ্ডটার সব জায়গাতে টান সমানভাবে কাজে লাগছে না, টান সব জায়গাতে আলাদা। তাহলে আমি যদি পুরো দণ্ডটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, পুরো দণ্ডের যদি দৈর্ঘ্য বৃদ্ধির ক্যালকুলেশন করতে চাই আমাকে কি করতে হবে এই পুরো দণ্ড জুড়ে অ্যাভারেজ টান কত হচ্ছে মানে গড় টান কত হচ্ছে সেটা বার করতে হবে। এবার টি অ্যাভারেজ ইন্টিগ্রেশন করে করা যায়। টি অ্যাভারেজ আমি যদি বলি যেখানে এখানে যদি আমি বলি যে এইটা দণ্ড আছে, তো এই দণ্ডটার নিচ থেকে আমি এক্স দৈর্ঘ্য গিয়ে এতটা নিলাম, ঠিক আছে, তাহলে এক্স দৈর্ঘ্য যদি আমি বলি এখানে পুরোটার দৈর্ঘ্য কত ক্যাপিটাল এল,
এবং ভর কত হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এক্স দৈর্ঘ্যের ভর কত হবে দেখ, এল দৈর্ঘ্যের ভর কত হচ্ছে, এল দৈর্ঘ্যের ভর সমান কত হচ্ছে ক্যাপিটাল এম, একক দৈর্ঘ্যের ভর এম বাই এল, এক্স দৈর্ঘ্যের ভর এম বাই এল ইন্টু এক্স, তাই না, এম বাই এল ইন্টু এক্স। তাহলে যে যখন এই পজিশনটা আমি এক্স নিচ্ছি তখন এইখানে টান কি হবে, ওপরের দিকে টান, আর নিচের দিকে কি হচ্ছে ওজন। তাহলে টানটা কত হবে জানিস, টানটা হবে এই ভরটার যে ওজন এম বাই এল এক্স ইন্টু জি। এ তো হলো এই পজিশনে টান। কিন্তু আমি যদি অ্যাভারেজ টান বার করি, অ্যাভারেজ টান আমার কাছে কি হবে, টি অ্যাভারেজ যদি আমি বলি, টি অ্যাভারেজ হবে না ইন্টিগ্রেশন টি, ইন্টিগ্রেশন টি যেটা এসছে কোনো একটা এক্স পজিশনে, টি ইন্টু ডিএক্স, ঠিক আছে, কত থেকে কত, আমি যদি এখান থেকে শুরু করি জিরো, এক্স এর ভ্যালু কত জিরো, জিরো থেকে বাড়তে বাড়তে 1 2 3 4 এরকম করতে করতে পুরো দৈর্ঘ্য এল নিয়ে নেবে। তার মানে কত হবে জিরো টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই আমি কতটা দৈর্ঘ্য করেছি, দৈর্ঘ্যের যে ইন্টারভ্যাল সেটা কত, এল থেকে জিরো থেকে এল মানে এল মাইনাস জিরো। এটাকে যদি ক্যালকুলেশন করিস কত আসবে দেখ, এটাকে যদি ক্যালকুলেশন, এটা ইন্টিগ্রেশন কর দেখি সবাই, এটা ইন্টিগ্রেশন করে দে, জিরো টু এল টি ডিএক্স, টি এসছে কত এম বাই এল এক্স ইন্টু জি, এখানে কিন্তু এম কনস্ট্যান্ট, ক্যাপিটাল এল কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট, শুধু এক্সটা ভ্যারিয়েবল। এই ইন্টিগ্রেশনটা সবাই আমাকে একটু করে দে, আগের দিন দেখিয়েও ছিলাম, ইন্টিগ্রেশনটা একটু করে দে। আচ্ছা এটাকে ইন্টিগ্রেশন করছি, হ্যাঁ টোকা হয়ে গেছে সবার এটা। তাহলে এখান থেকে কি হচ্ছে, ওটা যদি যদি ছিল যে ওই ইউনিটারি মেথড ছিল, ঠিক আছে, ঐকিক পদ্ধতি ছিল, তাহলে টি অ্যাভারেজ কত হচ্ছে, ইন্টিগ্রেশন জিরো টু ক্যাপিটাল টি ক্যাপিটাল এল, টি এর ভ্যালু কত এম বাই এল জি এক্স ডিএক্স ডিভাইডেড বাই এল, এল মাইনাস জিরো মানে এল। আচ্ছা এখান থেকে দেখ কি কনস্ট্যান্ট আসছে, উপরে তো এম বাই এল জি এগুলো সব কনস্ট্যান্ট, আর নিচেও কিন্তু এল, তাহলে একসঙ্গে আমি লিখতে, এটা জি তো নিচে কিন্তু এল আছে, এরকম লিখছি ইন্টিগ্রেশন জিরো টু এল এক্স ডিএক্স, এটা ইজি হয়ে গেল ইন্টিগ্রেশন, তাই তো, এক্স স্কোয়ার বাই টু। এটা কি হবে, এল কেটে যাবে, এল কেটে যাবে, মেন বাই এল লাইন এটা নিচে ওয়ান, তাহলে কত হচ্ছে এম জি বাই এল স্কোয়ার, তুই কি এল কেটে দিয়েছিস, আচ্ছা এটাকে ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে এক্স স্কোয়ার বাই টু জিরো টু ক্যাপিটাল এল, তাই না, তাহলে এখান থেকে কত হচ্ছে এম বাই এল স্কোয়ার, আর এটা হচ্ছে কত এল স্কোয়ার বাই টু, আচ্ছা এখানে জি ছিল, তাহলে এল স্কোয়ার কেটে যাচ্ছে। আচ্ছা পরে কিন্তু এটা কিন্তু মাইনাস জিরো হবে, জিরো আর লিখছি না, আপার লিমিট এল, এক্স এর জায়গায় এল স্কোয়ার বাই টু, আর এক্স এর জায়গায় এল স্কোয়ার হচ্ছে বাই টু, মাইনাস লোয়ার লিমিট জিরো বসালে জিরো, তাহলে এটা কত হচ্ছে এম জি বাই টু, ঠিক না, এম জি বাই টু। যদি তোরা লক্ষ্য করি যে টি ছিল কত না এম জি বাই এল ইন্টু এক্স, মানে এগুলো তো কনস্ট্যান্ট, টি সমানুপাতিক এক্স ছিল না, টি সমানুপাতিক কি ছিল এক্স ছিল। যখন কোনো কিছু সমানুপাতিক থাকে কারোর উপরে ডিপেন্ডেন্ট, তখন ওইটার সাপেক্ষে আমরা অ্যাভারেজ নিলে কি হয়, ইনিশিয়াল ভ্যালু প্লাস ফাইনাল ভ্যালু ডিভাইডেড বাই টু, বোঝা গেল। কি বললাম, কোনো কিছু ধরো টিটা এক্স এর উপর ডিপেন্ড করছে তো, কিন্তু এক্স এর সঙ্গে কি হচ্ছে লিনিয়ারলি ভ্যারি করছে, লিনিয়ারলি ভ্যারি করছে মানে কি, যে এক্স এর সমানুপাতিক হচ্ছে, সমানুপাতিক এক্স শুধু। তাহলে সেক্ষেত্রে এর যখন তুই অ্যাভারেজ করবি দৈর্ঘ্যের সাপেক্ষে টেনশনের, তখন কি হবে, টি ইনিশিয়াল প্লাস টি ফাইনাল ডিভাইডেড বাই টু করেও করা যায় টি অ্যাভারেজের ভ্যালু। টি ইনিশিয়াল মানে কি, টি ইনিশিয়াল মানে একদম এই যে যে দণ্ডটা ঝোলানো ছিল একদম তার নিচের পয়েন্টে টান কত জিরো, আমি এটাকে ইনিশিয়াল বলছি। একদম ওপরের পয়েন্টে টান কত ছিল, টি ফাইনাল কত ছিল, টি ফাইনাল ছিল কি এই পুরো দণ্ডটার যে ভর তার, যে কেন কি এই পয়েন্টের নিচে পুরো দণ্ডটা ঝুলে আছে, এই পয়েন্টের নিচে একদম এম ভর পুরো দণ্ডটা ঝুলে আছে, মানে কি এই পয়েন্টে টান হবে কত এমজি, আর একদম নিচের পয়েন্টে এই পয়েন্টের নিচে কেউ নেই, মানে টান হচ্ছে কত জিরো, তাহলে এখানে টান জিরো এখানে এমজি,
তাহলে অ্যাভারেজ কত হবে, এমজি মানে 0 + mg/2 মানে mg বাই কত হচ্ছে 2, যেটা এটা এখানেও কিন্তু ইন্টিগ্রেশন করে অ্যান্সার ওটাই এসছে mg/2, ঠিক আছে, হলো অ্যাভারেজ। তাহলে তখন আমরা কি করব, ইয়ং গুণাঙ্ক বার করার সময় আমরা কিন্তু এরকম করে লিখে দেব। ইয়ং গুণাঙ্ক কিভাবে লিখবো, y সমান এখানে কি হবে, পীড়ন মানে কত টি অ্যাভারেজ ডিভাইডেড বাই এ, আর দৈর্ঘ্য বৃদ্ধি যদি এল হয় এর দৈর্ঘ্য হচ্ছে কত ক্যাপিটাল এল আছে, এখান থেকে স্মল এল এর ভ্যালু যা আসবে সেটাই হবে। আমরা কিন্তু প্রথম যখন করেছিলাম তখন আমরা কি রকম করেছিলাম, যে এর মোট ভর এই ভর কেন্দ্রে আছে, এর হাফটা দৈর্ঘ্য L/2 করে আমরা সেরকম করে করেছিলাম, কিন্তু অ্যাকচুয়াল মেথড হচ্ছে এটা, যে টি অ্যাভারেজ বার করা। হলো, তাহলে টি অ্যাভারেজ হচ্ছে কত না, ইনিশিয়াল মানে একদম নিচের পয়েন্টের টান একদম উপরের পয়েন্টের টান প্লাস করে ডিভাইডেড বাই 2, ঠিক আছে। যদি এরকম থাকে, এখানে ওই কোশ্চেন ছিল না যেটা দিয়েছি, কোনটা ছিল যেন, এরকম এম দৈর্ঘ্যের দণ্ড, আচ্ছা এটা হচ্ছে m1 ভরের একটা সুষম ধাতব দণ্ড, এর নিচে কত ঝোলানো হয়েছে, m2 ভরের বস্তুকে ঝোলানো হয়েছে। তাহলে কি বলেছে, হ্যাঁ তাহলে প্রস্থচ্ছেদ বলে দিয়েছে এ, প্রস্থচ্ছেদ বলে দিয়েছে কত, প্রস্থচ্ছেদ হচ্ছে এ, দণ্ডটির মধ্যবিন্দু এইখানে কোথাও মিড পয়েন্ট, এই মিড পয়েন্টে পীড়ন কত বলেছে, পীড়ন এই কোশ্চেন ছিল। তাহলে কি হচ্ছে, যে এরকম একটা দণ্ড আছে যার ভর কত m1 এবং তার নিচে হচ্ছে কত m2, তাহলে প্রস্থচ্ছেদ কত হচ্ছে না a, তাহলে পীড়ন কত হবে মধ্যবিন্দুতে। এখানে আমরা কি করব, দেখ এক কাজ করি, হ্যাঁ মধ্যবিন্দুতে পীড়ন জিজ্ঞেস করেছে তাই তো, মধ্যবিন্দুতে পীড়ন জিজ্ঞেস করেছে, তাহলে মধ্যবিন্দুতে পীড়ন আমি করব কিভাবে বল, মধ্যবিন্দুতে টান বার করতে হবে, সোজা কথা। এখানে কিন্তু এখানে অ্যাভারেজ টান বলেনি, কিন্তু পুরো দৈর্ঘ্য বরাবর যদি যদি বলতো দৈর্ঘ্য বৃদ্ধি তখন কিন্তু অন্য কিছু আসতো, দৈর্ঘ্য বৃদ্ধি বললে কি করতো, অন্য কিছু আসতো। আচ্ছা আগের দিন আমি কি করে দিয়েছিলাম, এটাকে হাফ করে দিয়েছিলাম, না 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 আগের দিন এটা করেছিলাম না করিনি, এটা করা হয়নি, আচ্ছা এটা হয়নি, এটা হয়নি। দেখ কি করতে হবে, দেখ এর মধ্যবিন্দুতে পীড়ন বার করতে বলেছে তো, তাহলে এটাকে ছবিটাকে কি হবে, এইখানে এইখানে কি করব, এটা হচ্ছে কি মধ্যবিন্দু, ঠিক আছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে মিড পয়েন্ট, এমপি ধরে নিচ্ছি মিড পয়েন্ট, এখানে হচ্ছে কত m2 ভর, হ্যাঁ কি না, আমাকে বল কোন বিন্দুতে টান বার করতে গেলে এখানে ওই বিন্দুর নিচে কে কে আছে দেখা উচিত, হ্যাঁ কি না, একটু আগে দেখেছিলাম না যে যদি এক্স এখান থেকে গিয়ে যদি এক্স দৈর্ঘ্য এতটা যাই, তাহলে এর এর নিচে যতটা আছে তার ওজন টান হবে। তাহলে এখানে মধ্যবিন্দুতে যদি পীড়ন বার করতে বলে, পীড়ন সমান কি হবে, টান বল বাই এরিয়া, এখানে বলটা কাজ করছে কত, টান বল বাই এরিয়া। এবারে এই পুরো দণ্ডটার ভর যদি ক্যাপিটাল M1 হয়, তাহলে হাফটার ভর কত হবে, m1/2, কি না বল m1/2। তাহলে এই পয়েন্টের নিচে মোট কত ভর ঝুলে আছে, এই মিড পয়েন্টের নিচে মোট কত ভর ঝুলে আছে, m1/2 প্লাস m2, এই যে মোট ভরটা ঝুলে আছে তার ওজন ইন্টু জি সমান, এটা হলো কি টান, তাহলে পীড়ন কত হবে, পীড়ন হবে টান বাই এরিয়া, একসঙ্গে লিখে দিই, পীড়ন কত হবে, পীড়ন সমান টান বাই এরিয়া সমান ডিভাইডেড বাই এ, একদম ক্লিয়ার। যদি এই কোশ্চেনে পুরো দণ্ডটার দৈর্ঘ্য বৃদ্ধির কথা বলতো তাহলে আমরা কি করতাম, যে অ্যাভারেজ টান বার করতাম, দিয়ে ওই অ্যাভারেজ টান বাই এরিয়াকে আমরা পীড়ন নিতাম, আর স্মল এল বাই ক্যাপিটাল এল সমান কি হচ্ছে ওয়াই, ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি করতাম। এখানে পার্টিকুলার মিড পয়েন্টে কি করতে বলেছে, পীড়ন বার করতে বলেছে, এই জন্য মিড পয়েন্টের নিচে কে আছে সেটাই দেখছি, ক্লিয়ার হলো। তাহলে এটা আমি দিচ্ছি, এক্ষুনি করবি, হ্যাঁ এরকম একটা দণ্ড আছে এখানে, যার দৈর্ঘ্য কত হচ্ছে
ক্যাপিটাল এল এবং ভর হচ্ছে কত ক্যাপিটাল এম। ঠিক আছে, এখানে হচ্ছে একটা ভর ঝোলানো আছে যেটা হচ্ছে কত স্মল এম, ঠিক না? এই দণ্ডটা যেখানে ঝোলানো আছে সেখান থেকে 3L/4 নিচে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে কত পি, এটা হচ্ছে কত পি পয়েন্ট। ঠিক আছে, পি পয়েন্টে পীড়ন বার করতে হবে, পি পয়েন্টে কি বার করতে হবে, পীড়ন বার করতে হবে। এটা একটা দণ্ড আছে যার দৈর্ঘ্য ক্যাপিটাল এল এবং ভর ক্যাপিটাল এম, তার নিচে একটা স্মল এম ভর ঝোলানো আছে। তো কথা হচ্ছে যে এই দণ্ডটা যেখানে ঝোলানো আছে সেই ওপরের প্রান্ত থেকে 3L/4 ডিস্টেন্স নিচে একটা পয়েন্ট পি, পি পয়েন্টে পীড়ন কত হবে, পি বিন্দুতে পীড়ন কত হবে। আর এখানে কিন্তু দেওয়া আছে যে এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধরে নিতে হবে এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান এ তারের। সবার কিন্তু ঠিক হওয়া চাই, সবার কিন্তু ঠিক হওয়া চাই, এটা কর। তো এখানে কি করতে হবে, দেখতে হবে যে নিচে ওই যে পি বিন্দু আছে, পি বিন্দুতে টান বার করব, তাই তো? তাহলে পি বিন্দুতে পীড়ন কত হবে, টান বাই এরিয়া। এখন টান কত হবে, পি বিন্দুর নিচে কত ভর আছে দেখতে হবে। যদি আমি লক্ষ্য করে দেখি এখানে যে এই দৈর্ঘ্যটা যদি 3L/4 হয় তাহলে বাকি দৈর্ঘ্যটা কত হবে, বাকি দৈর্ঘ্যটা হবে L-3L/4, 4 হলো লসাগু, 4L-3L মানে কত হচ্ছে L, মানে L/4। ক্লিয়ার? তাহলে পি বিন্দুর নিচের অংশের দৈর্ঘ্যটা কত, L/4। এটা নিয়ে কার সমস্যা আছে, L/4, উপরে 3L/4 নিচে L/4 হলো। এবারে এই পি বিন্দুর নিচে মোট কত ভর হচ্ছে, তাহলে পি বিন্দু যদি এটা হয়, পি বিন্দু আমি কেটে দিয়েছি এখান থেকে, এর নিচের অংশের দৈর্ঘ্য হচ্ছে কত L/4 আর এখানে ভর আছে কত স্মল এম। তাহলে এল দৈর্ঘ্যের ভর কত ক্যাপিটাল এম, তাহলে L/4 দৈর্ঘ্যের ভর কত হবে 1m/4, সোজা হিসাব, তাই তো m/4। এল দৈর্ঘ্যের ভর যদি এম হয় তাহলে L/4 দৈর্ঘ্যের ভর কত হবে m/4। তাহলে এই যে নিচের অংশের ভর এটা আমি ধরে নিলাম কত ক্যাপিটাল M/4। তাহলে পি বিন্দুতে টান কত হবে, মোট পি বিন্দুর নিচে মোট কত ভর ঝুলে আছে, m/4 প্লাস স্মল এম, তার জি, এটা হচ্ছে কি ওজন বাই এরিয়া। ব্যাস, হয়েছে? কার বুঝতে অসুবিধা আছে? আর কি কোশ্চেন ছিল, আর কি কোশ্চেন ছিল, আর তো কিছু কোশ্চেন ছিল না। হ্যাঁ, আগে কি ছিল, আচ্ছা একটি একটি পদার্থের আয়তন বিকৃতি গুণাঙ্ক, আচ্ছা একটি গোলকের পদার্থের একই ব্যাপার হবে, একটি গোলকের আয়তন বিকৃতি গুণাঙ্ক সমান বিটা। ঠিক আছে, একটি গোলকের আয়তন বিকৃতি গুণাঙ্ক কি হচ্ছে বিটা। তারপর আয়তন বিকৃতি সমান 0.3% হলে ব্যাসার্ধের শতকরা পরিবর্তন কত হবে, পরিবর্তন কত, এটা ছিল তো কোশ্চেন। কেউ পারিসনি, প্রথম কথা দেখ, এক তো বল যে গোলকের মানে কি ধরনের পদার্থ, এটা কঠিন পদার্থ, গোলকের মানে কি এটা কঠিন পদার্থ। কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন বিকৃতি গুণাঙ্ক বিটাকে আমরা কি লিখি,
হ্যাঁ, চাপ বাই হচ্ছে কি ডেল ভি বাই ভি, তাই তো? আচ্ছা আচ্ছা, এরকম আছে। আর কিছু ছিল না ডেটা? আর কিছু ডেটা ছিল না, শুধু ওটাই দিয়েছিলাম? আচ্ছা হোক, অসুবিধা নেই। আয়তন বিকৃতি গুণাঙ্ক দিয়েছে বিটা, তো ব্যাসার্ধের শতকরা আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলছি শোন, কি বলছি শোন, এখানে আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে কি, ডিভি বাই ভি সমান 0.3%, মানে কি 0.3 ডিভাইডেড বাই 100, মানে কি হবে, এক কাজ করি, এটাকে দশমিক তুলে নিয়ে এখানে 0 করে দিই, 3 ইন্টু 10⁻³ ডিভি বাই ভি। কি বার করতে বলেছে, ব্যাসার্ধের শতকরা পরিবর্তন, তাই না? ব্যাসার্ধের শতকরা পরিবর্তন মানে ডিআর বাই আর বার করতে বলেছে, ইন্টু 100%, এটা কত হবে? এটা তো এথের কোশ্চেন, সেই একক মাত্রা চ্যাপ্টারের এররের প্রবলেম, এখানে বিটার কোনো কাজই নেই। দেখ কি বলছি শোন, গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, তাই না? গোলকের আয়তন হচ্ছে কত, 4/3 পাই আর কিউব। তোরা সেই শতকরা পরিবর্তন অঙ্ক করেছিলিস, যে এই সাইডে যদি লিখিস ডিভি বাই ভি সমান কি হবে, 3 ইন্টু ডিআর বাই আর, মনে পড়ে, ইন্টু 100% সমান, এটা হচ্ছে কত, 100%, তাই না? এটা জানিস না, কি বলিস তোরা, তো একক মাত্রা চ্যাপ্টারে এররের কোশ্চেন করায়নি এগুলো? সেই ছিল না, y ইজ ইকুয়ালস টু a টু x টু দি পাওয়ার a, তারপরে বলে z ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার a y টু দি পাওয়ার, বলছি এটা ধরে বললাম, এরকম আছে। তাহলে বলছিলাম না যে পার্সেন্টেজ এরর অফ জেড সমান a ইন্টু পার্সেন্টেজ এরর অফ এক্স প্লাস বি ইন্টু পার্সেন্টেজ এরর অফ ওয়াই, এগুলো করাইনি? হ্যাঁ, মাথা নাড়ছে, বলছে এগুলো করাইনি। মার বাকি আছে, ঠিক বলেছে স্যার, তাই তো? কথা হচ্ছে কি পার্সেন্টেজ, হ্যাঁ সেটাই তো বলছি, এরর এক, আরে একক মাত্রা চ্যাপ্টারে তো বললাম তো। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে দেখ, যদি আমি এখানে লিখি যে ভি ইজ ইকুয়াল, হ্যাঁ 4/3 পাই আর কিউব যদি আমি লিখি, তাহলে এখানে আমি যদি বলি যে পার্সেন্টেজ এরর মানে কি, এখানে চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ অফ ভি ইজ ইকুয়ালস টু কি হবে, 3 ইন্টু পার্সেন্টেজ চেঞ্জ অফ আর, শুধু পাওয়ারটা সামনে চলে আসে, কেন কি এগুলো কনস্ট্যান্ট, 4/3 পাই, শুধু পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে এখানে পার্সেন্টেজ চেঞ্জ অফ ভি কত দেওয়া আছে, 0.3%, তাই না? তাহলে 3 ইন্টু কি হবে, পার্সেন্টেজ চেঞ্জ অফ আর, 3 ইন্টু পার্সেন্টেজ চেঞ্জ অফ আর, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ অফ আর কত হবে, কিছু হবে না ওগুলো, পার্সেন্টেজ চেঞ্জ অফ আর কত হবে, 1%, এটা কত হচ্ছে 0.3% ডিভাইডেড বাই 3, 0.1%। বিটা কোনো কাজে লাগছে না এখানে, এখানে বিটা কোনো কাজে লাগছে না। কোথায় কি করেছি বুঝতে পারিস নি, ভি ইজ ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব, ঠিক আছে, এটা লিখলাম, এগুলো থাকছে না, এটা লিখেছি, লেখার পরে এখান থেকে কি লিখেছি,
ভি যদি 4/3 πr³ হয় তাহলে পার্সেন্টেজ চেঞ্জ অফ ভি সমান কি হবে 3 গুণিতক পার্সেন্টেজ চেঞ্জ অফ আর, মানে ভি সমান কি হচ্ছে 4/3 πr³, তাহলে ভি এর শতকরা পরিবর্তন সমান কি হবে 3 গুণিতক আর এর শতকরা পরিবর্তন, ঠিক আছে? 3 গুণিতক কি হবে আর এর শতকরা পরিবর্তন, তাহলে কি হবে এখান থেকে 0.3% হচ্ছে কি ভি এর পরিবর্তন, শতকরা পরিবর্তন, সমান কি হবে 3 গুণিতক শতকরা পরিবর্তন আর এর শতকরা পরিবর্তন, তাহলে আর এর শতকরা পরিবর্তন কত হবে 0.3% ডিভাইডেড বাই 3, 0.3% ডিভাইডেড বাই 3। তাহলে বিটা কি দেওয়া ছিল, বিটা দেওয়া ছিল বোকা বানানোর জন্য আর কি, যাতে অনেক কিছু অঙ্ক টঙ্ক করিস, হয়েছে? হুম, দশটা 45-এ বাংলা টিউশন আছে তো হয়ে যাবে আরামসে। দেখি তারের সহিত স্প্রিং এর তুলনা করছে, তারের সহিত স্প্রিং এর তুলনা, ঠিক আছে? তোরা যদি লক্ষ্য করিস যে ইয়ং গুণাঙ্ক, ধরো তারের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ককে কি লিখতাম আমরা, F/A স্মল এল বাই ক্যাপিটাল এল, তাই তো? F/A স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাকে আমি একটু লিখছি এভাবে যে Y স্মল এল বাই ক্যাপিটাল এল ইজিক্যালস টু কি হচ্ছে F/A, আরে কথা নয়, F/A। এবারে বা কি লিখছি এখান থেকে, তারের ক্ষেত্রে লিখেছি কি ইয়ং গুণাঙ্ক সমান F/A স্মল এল বাই ক্যাপিটাল এল, এখান থেকে y ইজিক্যালস টু কি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল হলো সমান F/A। এখান থেকে আমি লিখতে পারি f সমান কত হচ্ছে y স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ক্যাপিটাল এ, ঠিক আছে? এটা করা হলো। এবার দেখ এখান থেকে লিখছি f সমান y/a ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। এখানে কি হচ্ছে f হচ্ছে কি বল আর স্মল এল হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হচ্ছে কি প্রযুক্ত বল, যদি আমি বলি প্রযুক্ত বল, আর স্মল এল হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি। এটা নিয়ে কার কোনো সমস্যা আছে? দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক না? এবার আমি স্প্রিং দেখাচ্ছি, দেখ কিরকম করে। ধরো ছিল কি এই স্প্রিংটা ছিল, ঠিক আছে? এই স্প্রিং এ যদি আমি এফ বল প্রয়োগ করি তাহলে তার জন্য কি লিখতাম, এফ সমান কি লিখতাম কে ইন্টু এক্স, মনে পড়ে কে ইন্টু এক্স। বেশ, এখানে এক্স হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি, কে ছিল কি বল ধ্রুবক, ঠিক না? কে ছিল কি বল ধ্রুবক। তাহলে কোথাও না কোথাও আমরা যদি স্প্রিং এর সঙ্গে যদি কোনো একটা তারের তুলনা করি তাহলে কে কত চলে আসছে বল, কে চলে আসছে এখানে, কে চলে আসছে y/a বাই ক্যাপিটাল এল, হ্যাঁ কি না বল? কে চলে আসছে কত y/a বাই ক্যাপিটাল এল, দুটোকে তুলনা করেছি, একটা তারকে একটা স্প্রিং এর মতো আমরা তুলনা করছি, ঠিক আছে? তাহলে তারের ক্ষেত্রে f সমান y/a ক্যাপিটাল এল, y/a বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, যেখানে প্রযুক্ত বল এটা। আর যদি আমি প্রত্যানয়ক বলের কথা বলি তাহলে কি করতে হবে, সামনে একটা মাইনাস দিতে হবে, কেন কি এটা হতো কত f সমান মাইনাস কে এক্স, তবে সেটা কি ছিল, f ছিল কি প্রত্যানয়ক বল। আর তোরা এটা করেছিলিস যে স্প্রিং এর ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধির জন্য একটা কৃতকার্য করতে হতো, যেটা স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি হিসাবে থাকতো, স্থিতি শক্তি হিসাবে। স্প্রিং এর যদি আমি এক্স দৈর্ঘ্য বৃদ্ধি করি তার জন্য সঞ্চিত শক্তি কত হবে, যদি বলি আমি পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং এর ক্ষেত্রে যদি করি সেটা কি হতো হাফ কে এক্স স্কোয়ার, মনে পড়ে হাফ কে এক্স স্কোয়ার, কি না বল? হাফ কে এক্স স্কোয়ার। কিভাবে, ওই যে এখানে স্প্রিং বল কত, স্প্রিং বল সমান হচ্ছে কত মাইনাস কে এক্স,
এক্স যদি আমি এদিকে বাড়াই তাহলে এফ কি হবে, তার উল্টো দিকে, তাই না, প্রত্যানয়ক বল। তাহলে এফ সমান মাইনাস কে এক্স, এটা হচ্ছে কি স্প্রিং বল। পোটেনশিয়াল এনার্জির হচ্ছে তোরা জানিস, পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন তোরা জানিস, যে এখানে স্প্রিং বল হচ্ছে কি একটা কনজারভেটিভ ফোর্স। সেই কনজারভেটিভ ফোর্স যে ওয়ার্ক করবে, সেই ওয়ার্কটার নেগেটিভ হবে কি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি ছিল, পোটেনশিয়াল এনার্জি ছিল মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ, মনে পড়ে, ডেল্টা পোটেনশিয়াল এনার্জি ইজিক্যাল টু। তো এত কিছু আমি এখানে লিখছি না, কেন কি এই ফর্মুলা আমরা আগে প্রুভ করেছিলাম, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে সোজা সাপটা যদি এখানে বসাই আমি, যে তারকে আমি কিসের মতো মানে তুলনা করে দিয়েছি, স্প্রিং এর মতো। তাহলে যদি বলি পোটেনশিয়াল এনার্জি ওয়ার, যদি বলি মানে এই তারটাকে যেমন ছিল এর আমি কি করলাম, স্মল এল দৈর্ঘ্য বাড়িয়েছি, স্মল এল দৈর্ঘ্য বাড়িয়েছি। তাহলে এটাতে কি হবে, তবে হ্যাঁ এমন ভাবে বাড়িয়েছি সেটা কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে হওয়া উচিত, যে খুব বড় করে টেনে দিয়েছে এমন ভাবে যে ওটা তার আগের অবস্থায় ফিরে যেতে পারবে না, এরকম নয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে কি হবে, হাফ কে এল স্কোয়ার। এখানে কেটাকে আমরা কত লিখবো, কেটাকে লিখবো হাফ, কে মানে কত হচ্ছে আমাদের ওয়াই এ বাই ক্যাপিটাল এল, ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল স্কোয়ার। আমরা এইভাবে তুলনা করে কিন্তু অ্যান্সার লিখছি। যদি আমি ইন্টিগ্রেশন করে দেখাই, যে তারের হচ্ছে ক্ষেত্রে কত স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত আছে, সেটা যদি আমরা বলি, দেখ এতটা পর্যন্ত টোকা হয়েছে, স্প্রিং এর সঙ্গে তারের তুলনা, স্প্রিং এর সঙ্গে তারের তুলনা করলে কিন্তু ইজিলি আমরা কিন্তু ওয়্যারের পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাচ্ছি। দেখ ওয়্যারের পোটেনশিয়াল এনার্জি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, মানে এই যে এনার্জিটা ওই তারে কি হবে, স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে, হলো স্মৃতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। এবার যদি দেখ অবকলন বিদ্যার সাহায্যে, অবকলন বিদ্যার সাহায্যে একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য তাতে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা নির্ণয়। এ তো আমরা তুলনা করে বলে দিলাম না, অঙ্ক করার জন্য আমরা কিন্তু এরকম করে তুলনা করে দিতে পারি, তাই না, যে এফ সমান লিখবো, তারের ক্ষেত্রে এফ সমান লিখবো, এই দেখ স্প্রিং এরটাকে মনে রাখলে ওটা চলে আসছে, তাই না। স্প্রিং এর ক্ষেত্রে হাফ কে এক্স স্কয়ার হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি। তো তারের বেলা শুধু ওই ফর্মুলা লিখবি, y ইজিক্যালস টু কত, এফ বাই এ, আর লিখবি না তোরা, আর লিখবি না, লিখে নিয়েছিস, আমি শুধু আরেকবার লিখছি, এফ বাই এল। তাহলে সেখান থেকে আমরা কি করব, এখান থেকে যে y স্মল এল বাই ক্যাপিটাল এল এ ইজিক্যালস টু কত হচ্ছে এফ। এই এফটা তাহলে লিখছি কিরকম করে, এফ সমান ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। স্মল এলটা কি হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি, মানে কিসের মতো, এক্স এর মতো, আর এটা হচ্ছে কি কে এর মতো। তাহলে এখানে এই জন্য কি হচ্ছে, সঞ্চিত স্থিতিশক্তিটা কি হচ্ছে, ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল স্কোয়ার। এটাকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে, কেন কি পরীক্ষায় যখন প্রমাণ করতে বলবে তখন কিন্তু কলন বিদ্যার সাহায্যে আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক না, বাই ডেফিনেশন এটাকে প্রমাণ করতে হবে। দেখ কিভাবে করছি এখানে, আমি ধরে নিলাম যে এখানে একটা ক্যাপিটাল এল দৈর্ঘ্যের তার আছে, ঠিক আছে, একটা ক্যাপিটাল এল দৈর্ঘ্যের তার আছে। সেই ক্যাপিটাল এল দৈর্ঘ্যের তারে যদি আমি এফ বল প্রয়োগ করি, ক্যাপিটাল এফ, ঠিক আছে, এফ বল প্রয়োগ করলে এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি হলো ধরো স্মল এফ। তাহলে লেখ ধরি ক্যাপিটাল ওয়াই ইয়ং গুণাঙ্ক বিশিষ্ট একটি তারের, ধরি ক্যাপিটাল ওয়াই ইয়ং গুণাঙ্ক বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল পূর্ণচ্ছেদ এফ বল প্রয়োগ করে
এফ বল প্রয়োগ করে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, তারটির দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো স্মল এল, দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো কি স্মল এল হলো। পূর্ণচ্ছেদ, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান ক্যাপিটাল এ, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান ক্যাপিটাল এ। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান ক্যাপিটাল এ। তাহলে এবার লিখবো কি, যে আমরা জানি y সমান এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, ঠিক আছে, এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল হলো এটা। আচ্ছা, এরপরে তোরা লিখবি কি, পরের লাইনে তোরা লিখবি যে এফ সমান কত হচ্ছে, এফ সমান ওয়াই ক্যাপিটাল এ বাই ক্যাপিটাল এল ইন্টু কি হচ্ছে স্মল এল। একটু আগে লিখেছিলাম না, এটা লিখেছিলাম এফ সমান কত হচ্ছে ওয়াই, এটা হলো বেস। ক্লিয়ার হয়েছে, এটা প্রযুক্ত বল, ঠিক না। আচ্ছা, এবার লিখবো কি, তারের মধ্যে, তারের মধ্যে লেখ, তারের মধ্যে উদ্ভূত প্রত্যানয়ক বল, প্রত্যানয়ক বল এই প্রযুক্ত বলের সমান এবং বিপরীত দিকে, হ্যাঁ কিনা বল। আমি যেদিকে বল প্রয়োগ করব তারের মধ্যে প্রত্যানয়ক বল তো তার বিপরীত দিকে হবে, সমান এবং বিপরীত। তাহলে আমি যদি লিখি এফ, ঠিক আছে, এফ যদি আমি লিখি যে প্রত্যানয়ক বল, এফ রেস্টোরিং বলে লিখছি, ঠিক আছে, এফ রেস্টোরিং এরকম লিখছি। এফ রেস্টোরিং সমান কি লিখবো এখান থেকে, দেখ মাইনাস অফ এফ, তাই না, মাইনাস অফ এফ সমান কত হচ্ছে মাইনাস ওয়াই এ বাই ক্যাপিটাল এল। এখানে কিন্তু অ্যাকচুয়ালি এফ ভেক্টর আমাদের দেওয়া উচিত, যে ভেক্টর রূপ, এখান থেকে এক কাজ করি একসঙ্গে লিখে দিই স্মল এল ভেক্টর, ঠিক আছে, স্মল এল ভেক্টর। ক্লিয়ার হলো, তাহলে কি হলো এখান থেকে এফ, এফ যে রেস্টোরিং বলটা হচ্ছে, এফ রেস্টোরিং যে বলটা হচ্ছে সেটা কত হচ্ছে তাহলে মাইনাস ওয়াই এ বাই ক্যাপিটাল এল স্মল এল ভেক্টর হয়েছে, স্মল এল ভেক্টর। ক্লিয়ার হয়েছে, হয়েছে কিনা বল, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমি বলবো কি, দেখ এই যে বলটা হয়েছে না, এই বলটা যেভাবে লিখেছি আমরা কি জানি, তারে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি সমান, লেখ তারে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি সমান স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি ই সমান আমি কি লিখবো না মাইনাস ডাব্লু অফ কি লিখবো রেস্টোরিং, কি না, এটা তো আমরা পড়তাম যে স্থিতিস্থাপক মানে স্থিতিশক্তি কি হচ্ছে, যে বলটার কথা বলছি সেই বলটা যে ওয়ার্ক করবে তার নেগেটিভ, তাই না, ডেল্টা নেগেটিভ। বেশ, ডেল্টা হচ্ছে কি, আচ্ছা ডেল্টা পোটেনশিয়াল এনার্জি, স্থিতিস্থাপক স্থিতিশক্তি আমরা ডেল্টা পোটেনশিয়াল এনার্জি লিখবো, এখানে ডেল্টা পোটেনশিয়াল এনার্জি এভাবে লিখছি, কেন কি এখানে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে জিরো, কেন বলতো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে জিরো। তো এখানে এভাবেও লেখা যেতে পারে, পোটেনশিয়াল এনার্জি এরকম করে লিখে দিলেও চলবে, ডেল্টা না দিলেও চলবে। তাহলে এবার কি হবে দেখ, ইন্টিগ্রেশন মাইনাস, ইন্টিগ্রেশন লিখছি বল কত এফ ডট ডিএল, কি না, এফ ডট ডিএল।
তারের দৈর্ঘ্য বৃদ্ধি করছি কত, 0 টু স্মল এল, কি না? তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত করছে, 0 টু স্মল এল। সেটা হলো তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে কত, 0 টু স্মল এল। আচ্ছা, 0 টু স্মল এল। বেশ, এবার দেখ এখানে কি হচ্ছে, দেখ মাইনাস তো লেখা আছে। আচ্ছা, মাইনাস একটা আছে, 0 টু ক্যাপিটাল। আচ্ছা, এটা কিন্তু রেস্টোরিং, ঠিক আছে? রেস্টোরিং, এটা কি ছিল, মাইনাস ওয়াই এ বাই ক্যাপিটাল এল, এল ভেক্টর ডট ডিএল ভেক্টর, ঠিক আছে? দেখ কার্য শক্তি ক্ষমতা চ্যাপ্টারে চলে গেছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস ওয়াই এ বাই এল, এটা কিন্তু কনস্ট্যান্ট, 0 টু স্মল এল, ঠিক না? আচ্ছা, এল ভেক্টর আর ডিএল ভেক্টর কি হবে, একই দিকে। এল আমি এইটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করেছি এল, তারপরে আবার দৈর্ঘ্য বৃদ্ধি করছি কত, ডিএল, একই দিকে, এল ডিএল, এল ডিএল কস 0 ডিগ্রি, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ওয়াই এ বাই ক্যাপিটাল এল, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, এল স্কোয়ার বাই 2, 0 টু স্মল এল, 0 টু কি হচ্ছে, স্মল এল। দেখ ক্লাস 11-12 এর বইতে যত জায়গাতে স্থিতিশক্তির মানে ডেরিভেশন আসে না, বই কিন্তু সোজা সাপটা করে দেয়, এরকম ইন্টিগ্রেশন করে দিল যে এফ সমান হচ্ছে ওয়াই এ বাই এল, ওয়াই এ বাই ক্যাপিটাল এল স্মল এল আছে, ইন্টিগ্রেশন 0 টু স্মল এল এফ ডিএল করে দিল, দিয়ে অ্যান্সার বেরিয়ে যায়। ওরা কিন্তু এরকম কখনোই লেখে না, খুব একটা বেশি জায়গাতে লেখা নেই যে পোটেনশিয়াল এনার্জি সমান মাইনাস অফ যে কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান অফ কনজারভেটিভ ফোর্স, এত মানে এভাবে কোনো জায়গাতে লেখা থাকে না। সেই ক্লাস 12-এর ওই বিভব চ্যাপ্টারেও কিন্তু সমস্ত ইন্টিগ্রেশনে কিন্তু ওরা এরকম সোজা সাপটা করে দেয়, এই কনসেপ্টটা নিয়ে আসে না। এটা নিয়ে এলে কি হবে, মেন যে পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন সেখান থেকে হচ্ছে, এটা বোঝা যায়। আর এইগুলো যে লিখছিস না, এগুলো যখন লিখবি মাস্টার বুঝে যাবে যে অ্যাকচুয়ালি ডেফিনেশনটা তুই জানিস, ঠিক আছে? আর যদি না লিখিস, এমনি ইন্টিগ্রেশন করে মেলাতে চাস, তাহলে মাস্টার বুঝেও যায়, কোথাও কোথাও ভুলও হয়ে যায়, কোথাও দেখবি মাইনাস চলে আসবে, কখনো প্লাস চলে আসবে, সাইনের কোনো প্রবলেম হয়, ঠিক আছে? আমরা যে কনসেপ্ট জানি, যেমন মহাকর্ষ চ্যাপ্টারে মহাকর্ষ বিভব করার সময় আমরা কি করেছি, মহাকর্ষ যে বল যেটা একক ভরের ওপর, আমরা তো পোটেনশিয়ালের ডেফিনেশনটা কি জানি, একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, ঠিক আছে? তো পোটেনশিয়াল এনার্জি আমরা যেটা জানি, যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি, যে মাইনাস অফ ডাব্লু, ডেল্টা ডাব্লু বা ডাব্লু অফ কি বলবো, গ্র্যাভিটেশন হলে গ্র্যাভিটেশন, এখানে স্প্রিং এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে তারের ক্ষেত্রে কি হচ্ছে, রেস্টোরিং ফোর্স, যদি স্প্রিং এর ক্ষেত্রে হয় তাহলে স্প্রিং ফোর্স, ঠিক আছে? যদি হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে চলে যায়, ওখানে হবে কি ইলেকট্রিক ফিল্ড, এরকম আসবে সব। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, ওয়াই এ বাই ক্যাপিটাল এল তো আগে থেকেই আছে পোটেনশিয়াল এনার্জি, তাহলে কত হচ্ছে, ওয়াই এ বাই ক্যাপিটাল এল, এ তো কনস্ট্যান্ট আছে, এর যদি আমি লিমিট বসাই, এল স্কোয়ার বাই 2, যেটাই এসছিল দেখ, হাফ ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল স্কোয়ার, এটা ছিল কি হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা, এ তো গেল পোটেনশিয়াল এনার্জি। আমি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, দেখ কিরকম, এটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে? এখন যেটা আমরা লিখবো সেটা হচ্ছে কি, এইটা আমাদেরকে এরকম কিছু আনতে হবে যে শক্তি ঘনত্ব সমান হাফ গুণিতক পীড়ন গুণিতক বিকৃতি, এটা আমাদেরকে আনতে হবে, হাফ পীড়ন বিকৃতি শক্তি ঘনত্ব। এবার দেখ শক্তি ঘনত্ব কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি মানেই শক্তি, শক্তি ঘনত্ব মানে কি একক আয়তনে শক্তি, তাই না? তাহলে আমি যদি এটাকে আমাকে নিয়ে আসতে হবে, তো আমি লিখছি এখন, এটাকে প্রুভ করতে হবে। আমি লিখছি কি, শক্তি ঘনত্ব, এখানে না লিখে ওখান থেকে লিখি, শক্তি ঘনত্ব সমান কি হবে, শক্তি ঘনত্ব সমান সঞ্চিত শক্তি বাই আয়তন, হ্যাঁ কি না, সঞ্চিত স্থিতিশক্তি বাই আয়তন, সঞ্চিত স্থিতিশক্তি ডিভাইডেড বাই আয়তন। বেশ হলো, সঞ্চিত স্থিতিশক্তি কত, এটাই হাফ ওয়াই এ বাই ক্যাপিটাল এল স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ভি, তারের আয়তন ভি, হ্যাঁ কি না, তারের আয়তন কত হচ্ছে ভি।
এখন যদি আমি তারটাকে লক্ষ্য করি যে তারটা ছিল কিরকম, ক্যাপিটাল এল দৈর্ঘ্য এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এ, তাহলে তারের আয়তন কত হবে ভি ইন্টু, তারের আয়তন কত হবে এ ইন্টু এল, নাকি না, এ ইন্টু এল। তারের আয়তন কত হচ্ছে না ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ওটা বসিয়ে দেবো এখানে ভি এর জায়গায়, ঠিক আছে, ভি এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে হাফ ওয়াই এ বাই ক্যাপিটাল এল স্মল এল স্কোয়ার, নিচে ভিটাকে আমি লিখে দিলাম এ ইন্টু ক্যাপিটাল এল, এ ইন্টু ক্যাপিটাল এল। ক্লিয়ার হলো? এইটাকে আমাদেরকে দেখাতে হবে যে পীড়ন গুণিতক বিকৃতি, ঠিক আছে, পীড়ন গুণিতক বিকৃতি। এক কাজ করি, আমাকে বল পীড়ন মানে কি, পীড়ন হচ্ছে কত, পীড়ন হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল। আচ্ছা এমনি যে ফর্মুলা ছিল y ইজিক্যালস টু কি ছিল এফ এ স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এফ বাই এটাকে আমি লিখতে পারি y স্মল এল বাই ক্যাপিটাল এল, ঠিক আছে, y স্মল এল বাই ক্যাপিটাল এল। হ্যাঁ হয়ে গেছে y, এখানে দেখ হাফ y স্মল এল একটা নিয়ে নিলাম এখান থেকে, ঠিক আছে, স্মল এল একটা নিয়ে নিলাম বাই ক্যাপিটাল এল, ঠিক আছে। যদি এরকম লিখি তাহলে এখানে থেকে যাবে কে কে, এখানে থেকে যাবে, আচ্ছা এ আর এ কেটে যাচ্ছে এখানে, এ আর এ কেটে যাচ্ছে এখানে, তাহলে এখান থেকে আমি একটা স্মল এল নিয়ে নিলাম, এখানে থাকবে কত একটা স্মল এল আর এই যে একটা ক্যাপিটাল এল আছে, ঠিক আছে, অসুবিধা আছে? দেখ কি করেছি, দেখ এ আর এ কেটে দিয়েছি, তাহলে থাকলো পড়ে কত ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। আচ্ছা একবার লিখছি ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার, ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। আচ্ছা এবার এটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে কিরকম লিখছি দেখ, হাফ এইটা ওয়াই একটা স্মল এল ডিভাইডেড বাই একটা ক্যাপিটাল এল নিলাম, আর থাকলো পড়ে কি একটা স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল স্মল এল বাই ক্যাপিটাল এল। এবার দেখ বুঝতে পারছিস এটা কি হবে, এটা মানে কি, এটা মানে পীড়ন, আর এটা মানে কি বিকৃতি, তাহলে হাফ পীড়ন গুণ বিকৃতি। হ্যাঁ প্রশ্ন ছিল একটি তারে সঞ্চিত শক্তি ঘনত্ব সমান হাফ পীড়ন গুণিত বিকৃতি, প্রমাণ করতে বলতে পারে বা অঙ্ক থাকতে পারে, সেটাও জাস্ট এখানে আমি মেলালাম, তাই না, যে এটা যেভাবে এসেছিল তাকে আমি সাজিয়ে গুছিয়ে লিখেছি হাফ পীড়ন গুণিত বিকৃতি। বাস চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, লাস্ট যেটা বাকি আছে আমি শুধু বই দেখে বলবো একটু, ঠিক আছে, বই দেখে বলবো। কারো কাছে বই আছে, বইটা দে তো সায়ন, বইটা দে, পেজ নাম্বার চলে আসবি তোরা 12-13, 12তে। শোন কি বলছি, লেখ তোরা পীড়ন বিকৃতি লেখচিত্র, শুধু হেডিংটা দিবি, শুধু হেডিং পীড়ন বিকৃতি লেখচিত্র, ঠিক আছে, পীড়ন বিকৃতি লেখচিত্র শুধু তোরা হেডিংটা দিবি। এখানে বইতে তোরা একটু লেখচিত্রটাকে যদি দেখিস, এটা পেজ নাম্বার হচ্ছে 13, ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে কি 13, পীড়ন বিকৃতি লেখচিত্র, ঠিক না, দেখ পীড়ন আর হচ্ছে কি বিকৃতি। আচ্ছা তোরা এটা জানিস যে ইয়ং গুণাঙ্ক সমান কি হয়, পীড়ন বাই বিকৃতি, ইয়ং গুণাঙ্ক সমান কি হয় পীড়ন বাই বিকৃতি। আর আমরা এটা বলেছিলাম যে হুকের যে সূত্র ছিল, সেই হুকের সূত্রটা কি ছিল যে হ্যাঁ পীড়ন সমানুপাতিক কি হচ্ছে বিকৃতি, এটা বলছিল
হুকের সূত্র ছিল, আর একটা কন্ডিশন দেওয়া ছিল, সেটা কি ছিল যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাই না? তার মানে দেখ, প্রথমে যদি ধর আমি বললাম যে আমি এখানে মানে কোনো বিকৃতি করা হয়নি, মানে তারকে কোনোভাবে টানা হয়নি, এরপরে কি হলো, আস্তে আস্তে তারটাকে টানা হলো, মানে বিকৃতি আস্তে আস্তে বাড়ছে। বিকৃতি বাড়লে কি হবে, পীড়ন বাড়বে, সরল রৈখিক ভাবে বাড়ছে, ঠিক আছে? এরকম কি হচ্ছে, বিকৃতি বাড়লে কি হচ্ছে না, পীড়ন বাড়ছে, এরকম করে কিছুটা বাড়লো। একটা সময় কি হবে, তারে যত বেশি বিকৃতি করানো হবে, পীড়নও তত বেশি বাড়বে। একটা সময় কি হবে, তারটা কিছুটা হচ্ছে কি হবে, মানে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হবে, তাই না? এরকম কিছুটা হচ্ছে গ্রাফ এরকম হচ্ছে। এখানে কিছু কিছু পয়েন্ট এবার বই থেকে একটু তোদেরকে পড়ে নিতে হবে। প্রথমে কি হচ্ছে, ধরো এখান থেকে যত আমি বিকৃতি বাড়াচ্ছি, পীড়ন বাড়ছে। এটা সরল রেখা মানে কি, সমানুপাতিক হারে বাড়ছে। কিছুটা মানে বিকৃতি বাড়ানোর পরে দেখা যাবে কি, সেটা সমানুপাতিক হারে বাড়ছে না। তখন যখন বিকৃতি আমি বাড়ালাম, লাস্ট পজিশনে কিছুটা পীড়ন হঠাৎ করে বেড়ে গিয়ে আবার কমে গেল, লাস্টে কি হলো, এরকম হচ্ছে গ্রাফটা। এবার আমরা প্রত্যেকটা পয়েন্ট আসছি, প্রত্যেকটা পয়েন্ট বোঝাচ্ছি, ঠিক আছে? না, এটা কমে যাচ্ছে আস্তে। হ্যালো, দেখ এখানে এটা হলো কি ও পয়েন্ট, ও পয়েন্টের পরে এটা হলো কি এ, এরপরে এখানে হচ্ছে কি বি, এখানেই কাছাকাছি সি আছে, নিচে এই যে ডি আছে, আর এই পয়েন্টটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। ক্লিয়ার? এতগুলো পয়েন্ট হলো, হয়েছে? হলো? এবার দেখ, এখানে বই থেকে তোরা দেখ, প্রথম কি আছে, এ বিন্দু। এ বিন্দু হচ্ছে কি, বই থেকে দেখ এ বিন্দু কি আছে, এক মিনিট। দেখ, প্রথম পয়েন্ট যেটা লেখা আছে, ও এ পর্যন্ত সরলরেখাটা কি হবে, ও এ পর্যন্ত কি আছে, সরল রৈখিক ভাবে আছে, মানে ও এ পর্যন্ত পীড়ন বিকৃতির সহিত সমানুপাতিক, ঠিক আছে? এ পর্যন্ত, এই জন্য এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা আনুপাতিক। এটাকে কি বলছে, এটাকে হচ্ছে কি আনুপাতিক সীমা। এ হচ্ছে কি আনুপাতিক সীমা, হয়েছে? আনুপাতিক সীমা মানে কি, এ বিন্দু হচ্ছে কি আনুপাতিক সীমা, মানে এ পর্যন্ত এটা কি হচ্ছে, সমানুপাতিক হারে কি হচ্ছে, বাড়ছে, সমানুপাতিক হারে বাড়ছে। বি বিন্দু হচ্ছে কি স্থিতিস্থাপক সীমা, মানে কি বি বিন্দু পর্যন্ত যদি আমি বিকৃতি করাই, ওই বিকৃতি যদি আমি হাঁটিয়ে নিই, ও কিন্তু আবার তার আগের অবস্থায় ফিরে আসবে, এটাকে বলে স্থিতিস্থাপক সীমা। তাহলে কি হলো, ও থেকে এ পর্যন্ত সরল রেখা, মানে এটা হলো কি, এটা হলো কি যে সমানুপাতিক, ঠিক আছে? ও থেকে এ পর্যন্ত কি হচ্ছে, সমানুপাতিক, এই জন্য এ বিন্দুটাকে কি বলছি, আনুপাতিক সীমা। আনুপাতিক সীমা, এ বিন্দু পর্যন্ত কি হচ্ছে না, পীড়ন বিকৃতির সহিত সমানুপাতিক হচ্ছে, এই জন্য এ হচ্ছে আনুপাতিক সীমা। বি বিন্দুটাকে আমরা কি বলছি, স্থিতিস্থাপক সীমা। কেন, বি বিন্দু পর্যন্ত যদি বিকৃতি করানো হয়, ওই বিকৃতিটাকে সরিয়ে নিলে, মানে বিকৃতি যদি আমি হাঁটিয়ে নিই, তাহলে সেটা কিন্তু তার আবার আগের অবস্থায় ফিরে আসবে, মানে কি স্থিতিস্থাপকতা ধর্ম পালন করছে। তাহলে বি হচ্ছে কি, বি স্থিতিস্থাপক সীমা হলো, স্থিতিস্থাপক সীমা। হ্যাঁ, চলে আসবে, হয়েছে? নেক্সট হচ্ছে কি সি বিন্দু। সি বিন্দু হচ্ছে কি নতি বিন্দু বা ইয়েল্ড পয়েন্ট। সি বিন্দু হচ্ছে কি নতি বিন্দু বা ইয়েল্ড পয়েন্ট হচ্ছে, এটাকে বলা হচ্ছে উচ্চতর নতি বিন্দু। হ্যাঁ, নতি বিন্দু বলতে কি, এখানে এখানে স্থিতিস্থাপক সীমা আস্তে আস্তে এটার কি হয়, হ্রাস পেতে থাকে। মানে সি বিন্দুতে যদি আমি নিয়ে এসে ওকে ছেড়ে দিই, ও কিন্তু ততটা সেভাবে যেতে পারবে না, কিছুটা যাবে, কিছুটা বিকৃতি থেকে যাবে। ডি বিন্দুতে কি হচ্ছে, নিম্নতর নতি বিন্দু বলতে এখানে কিন্তু বিকৃতি অনেকটা পরিমাণ থেকে যাবে, ঠিক আছে? তাহলে এ বি সি ডি বলা হয়ে গেছে। আরো যদি বিকৃতি বাড়াই, আরো যদি বিকৃতি বাড়াই, ডি ই বিন্দুতে এসে কি হবে, ই বিন্দু হচ্ছে কি সহন সীমা, মানে কি ব্রেকিং পয়েন্ট। মানে ই বিন্দুতে যদি আমি বিকৃতি করাই ই বিন্দু পর্যন্ত, তাহলে ও ওখানে গিয়ে ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে, হলো? হ্যাঁ, আচ্ছা, এফ বিন্দু হচ্ছে কি, এফ বিন্দু হচ্ছে এখানে
এক মিনিট, না ই বিন্দু ঠিক আছে, ই বিন্দু সহন সীমা বা চরম পীড়ন ঠিক আছে। হ্যাঁ এফ বিন্দুতে ছিঁড়ে যাবে, হ্যাঁ ব্রেকিং পয়েন্ট। হয়েছে, ই বিন্দু হচ্ছে কি ম্যাক্সিমাম যত আমি ওকে লোড দিতে পারি, লোড দেওয়ার পরে কি হবে, তোরা দেখেছিস এরকম কিছু, এটাকে সব থেকে ভালো এরকম বোঝানো যাবে, তোরা চুইন গাম খেয়েছিস তো, চুইন গামকে নিয়ে ধরো টানলি, ধরো এরকম করে টানছিস, এরপরে এরপরে কি হলো যে এটা দেখবি কিছু সময় টানার পরে এ কিন্তু ব্রেক করবে, একটা সময় কি টানার পরে কি হবে ব্রেক করবে, কিন্তু দেখবি যে বলটা দিয়েছিস তুই সেই বলটা দিয়ে তুই আর টানিস নি, তারপর দেখবি চুইনগাম একা একা নিজে নিজে কিন্তু বেড়ে যাচ্ছে। এটা লক্ষ্য করবি, দেখবি একা একা বেড়ে যাচ্ছে বলতে কি, মানে ধরো তুই এতটা টানলি, টেনে দিয়েছিস, এরপরে তুই আর কিন্তু টানছিস না, ও কিন্তু নিজে নিজে আরো কিছুটা ঝুলে যাচ্ছে এরকম করে, দেখবি। তো এইটা হচ্ছে কি এফ, মানে কি ই বিন্দু পর্যন্ত আমি ব্রেকিং যে স্ট্রেস সেটা আমি দিয়ে দিয়েছি, এরপরেও ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে, কিন্তু কিছু কিছু পদার্থ আছে যারা এফ বিন্দু পর্যন্ত যাবে। এটা কি ধরনের পদার্থ হচ্ছে, যেমন একটা, যেমন আমি যদি এই পেনটাকে যদি এরকম করি, এ কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, ঠিক না, একে বলে কি ভঙ্গুর পদার্থ। হয়েছে, না এখানে হচ্ছে কি এফ বিন্দু পর্যন্ত যাবে না, কিন্তু কিছু কিছু পদার্থ হচ্ছে অনেকটা পর্যন্ত বেঁকে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো কথা হচ্ছে কি একটা হয় নমনীয় পদার্থ, ঠিক আছে, একটা হয় নমনীয় পদার্থ আর একটা হচ্ছে কি ভঙ্গুর পদার্থ। ভঙ্গুর পদার্থ যেমন কাঁচ, কাঁচকে যদি আমি বল প্রয়োগ করি একটা জায়গায় এসে কি করবে, ভেঙে যাবে, হঠাৎ করে ভেঙে যাবে, কিন্তু স্টিলকে যদি বাঁকানো হয় অনেকবার বাঁকানো যাবে, ঠিক আছে। তো কোন কোন ক্ষেত্রে কোন পদার্থ ব্যবহার করতে হবে সেটা এই গ্রাফ দেখেও বোঝা যায়। যার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কিছুটা বেশি, তাকে আমরা কি করতে পারি, যে নমনীয় পদার্থ হিসেবে ব্যবহার করতে পারি, মানে বাঁকানো যাবে, যেমন গ্রিল ট্রিল যেগুলো যে ব্যবহার করা হয় বাঁকানো যায়, গ্রিলের যদি আমি কাঁচ বাঁকাতে চাই হবে না, ওটা অন্য পদ্ধতিতে বাঁকানো কাঁচ যেটা সেটা তো গলিয়ে করা হচ্ছে, কিন্তু এরকম বল প্রয়োগ করে বাঁকানো কাঁচের ক্ষেত্রে হবে না, ঠিক আছে। তো এখানে দেখ, শোন কি বলছি, এই গ্রাফের ক্ষেত্রে তোদেরকে যেটা পড়তে হবে বইতে, মেন যেটা তোরা আন্ডারলাইন করবি বইতে, বলে দিচ্ছি আমি, আন্ডারলাইন করবি একের দাগে, আন্ডারলাইনটা করবি, ও এ সরলরেখা এই অংশে তারটির ওপর প্রযুক্ত পীড়ন সেটির বিকৃতি সমানুপাতিক হয়, অর্থাৎ ধাতুটি হুকের সূত্র মেনে চলে, এ বিন্দু পর্যন্ত তারটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে, পুরোটা লিখতে হচ্ছে এটা, ঠিক আছে। 2 নম্বরে, মানে 2 নম্বরে আসবে কি, এ বিন্দুটি আনুপাতিক সীমা, ঠিক আছে, এ বিন্দুটি আনুপাতিক সীমা। আচ্ছা, এরপরে লিখবি কি, বি বিন্দুটি স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে, বি বিন্দুটি স্থিতিস্থাপক সীমা, হয়েছে, বি বিন্দুটি স্থিতিস্থাপক সীমা। এইখানে তোরা একটু লিখে নে, এইখানে তোরা একটু লিখবি আমি যেটা বলছি, বি বিন্দুটি স্থিতিস্থাপক সীমা, বি বিন্দু পর্যন্ত, বি বিন্দু আমি লিখছি, এটা লিখছি বইতে লিখে নিবি, বি বিন্দু পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ, বি বিন্দু স্থিতিস্থাপক সীমা বললি, বলার পরে আমি লিখছি যে বি বিন্দু পর্যন্ত বিকৃতি ঘটালে, বি বিন্দু পর্যন্ত বিকৃতি ঘটালে সেটি পুনরায় পূর্বের আকার ফিরে পায়, ঠিক আছে, সেটি পুনরায় পূর্বের আকার ফিরে পায়। এই জন্য বি বিন্দু হচ্ছে স্থিতিস্থাপক সীমা। আমরা জানি যতটা পর্যন্ত ওকে আমি বিকৃতি করালে, ওই বিকৃতি যদি আমি আর বন্ধ করে দিই তাহলে ও আগের অবস্থায় ফিরে আসবে, ততটাকে আমরা কি বলি, স্থিতিস্থাপক সীমা। এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে লিখবি কি, বিসি, বিসি যে রেখাংশ তারটির স্থায়ী বিকৃতি নির্দেশ করে, একদম লাস্ট লাইনে তারটির স্থায়ী বিকৃতি নির্দেশ করে। সি বিন্দুটিকে হচ্ছে কি উচ্চতর নতি,
ঠিক আছে, উচ্চতর নতিবিন্দু বা নতিবিন্দু বলা হয়, এবং ডি বিন্দুটিকে নিম্নতর নতি, ব্যাস এটুকুই হয়েছে। বেশ, তারপরে কি লিখবি যে ই বিন্দুতে, ই বিন্দুটি সহন সীমা নির্দেশ করে, ই বিন্দুটি সহন সীমা নির্দেশ করে, এই বিন্দুতে তারটিতে উদ্ভূত পীড়নকে অসহ পীড়ন বলে। ঠিক আছে, অসহ পীড়ন বলে, ব্রেকিং স্ট্রেস। ঠিক আছে, আর এফ বিন্দু লিখবি, এফ বিন্দুতে তারটি সর্বাপেক্ষা দুর্বল অংশ থেকে ছিঁড়ে যায় তারটি। ইংরেজিতে এটাকে বলে ব্রেকিং পয়েন্ট, বাংলায় কি হবে? ব্রেকিং পয়েন্ট বলে। ইংরেজিটাই লিখে নে আপাতত। ব্রেকিং পয়েন্ট লেখা আছে ওখানে। ই বিন্দুকে ব্রেকিং পয়েন্ট লিখেছে। ব্রেকিং পয়েন্ট এটা, ই বিন্দু হচ্ছে অসহ পীড়ন, কিন্তু এফ বিন্দু হচ্ছে ব্রেকিং পয়েন্ট হয়। ঠিক আছে, কেন কি এফ বিন্দুতে এসে ছিঁড়ে যাবে। ই বিন্দু পর্যন্ত আমি, ই বিন্দু পর্যন্ত আমি বল প্রয়োগ করে দিয়েছি, এরপরে আমি আর বল প্রয়োগ করিনি, ছেড়ে দিয়েছি। তার মানে কি, ই বিন্দু পর্যন্ত ম্যাক্সিমাম স্ট্রেস আমি দিয়ে দিয়েছি, এরপর আমি ছেড়ে দিয়েছি, ও কিন্তু একা একা এফ বিন্দু পর্যন্ত গিয়ে ছিঁড়ে গেল। তার মানে এফ বিন্দু হচ্ছে কি ব্রেকিং পয়েন্ট, ঠিক না? তো যাই হোক, বইতে দিয়েছে এরকম। তোরা তাহলে এরকম লিখে দিবি যে এফ বিন্দুতে তারটি এসে ছিঁড়ে যায়। ঠিক আছে, এবারে একটা আমি কথা লিখছি যে আচ্ছা, স্থিতিস্থাপক ক্লান্তি বা অবসাদ একবার বই থেকে দেখে নে। স্থিতিস্থাপক ক্লান্তি বা অবসাদ কি তোরা জানিস যে এরকম করেছিস কখনো? তোরা একটা তার নিয়েছিস, কোনো তার নিয়ে কি করছিস, একবার এদিকে একবার উল্টো দিকে, একবার এদিকে একবার উল্টো দিকে, এরকম করলে কি হয়, একটা সময় আসে কি হয়, ওটা ভেঙে যায়। ঠিক না? মানে এই যে যে একবার ধরো বাঁকালি, কিছু সময় রাখলি, আবার উল্টো দিকে বাঁকালি, কিছু সময় রাখলি, তাহলে দেখবি অত সহজে ভাঙবে না। মানে ওকে সময় দিতে হবে। মানে একবার আমি হচ্ছে কি করছি, বিকৃতি করছি, আবার আগের অবস্থানে নিয়ে আসছি, আবার বিকৃতি করছি, আবার আবার আগের অবস্থানে নিয়ে আসছি। তো এটাকে বলে কি, তোরা ক্লাস 12-এ পড়বি হিস্ট্রিওসিস, এখানে হিস্ট্রিওসিস নেই। তো এই পীড়ন বিকৃতি লেখচিত্রটা এরকম, হিস্ট্রিওসিস এরকম। ঠিক আছে, এরকম টাইপের গ্রাফ হবে। ঠিক আছে, মানে একবার একবার আমি কি করলাম, একবার আমি বিকৃতি করে করে নিয়ে গেলাম, দেখ এটা হচ্ছে কি স্থিতিস্থাপক সীমা, এত পর্যন্ত নিয়ে গেলাম, আবার বিকৃতি জিরো করলাম, আবার বিকৃতি করলাম, আবার বিকৃতি জিরো করলাম। ঠিক আছে, তো এখানে এরকম কিছু গ্রাফ তোরা কিন্তু ক্লাস 12-এর চৌম্বক ধর্ম, পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারে পড়বি। ওখানে কি করা হয়, একটা চুম্বক আছে, সেই চুম্বককে প্রথমে চুম্বকন করা হলো, আবার বিচুম্বকন করা হলো, আবার চুম্বকন করা হলো, আবার বিচুম্বকন করা হলো, দেখবি চুম্বকটা গরম হয়ে যাবে। এখানেও একটা তারকে প্রথমে এদিকে বাঁকানো হলো, আবার আগের অবস্থায় নিয়ে আসা হলো, আবার বাঁকানো হলো, আবার আগের অবস্থায় নিয়ে আসা হলো, দেখবি তারটা গরম হয়ে যায় না, গরম হয়ে যায়। তো এইখানে এই পীড়ন বিকৃতি, এই যে যে এর ভেতরের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কি নির্দেশ করে, এই ক্ষেত্রফল নির্দেশ করে হিট লস। হিট লস মানে কত তাপ শক্তি খরচ হচ্ছে, কত তাপ শক্তি খরচ হচ্ছে এটা থেকে বোঝা যায়। এটা যত মোটা হবে তত বেশি তাপ শক্তি খরচ হবে, যত সরু হবে তত তাপ শক্তি কি হবে, কম খরচ হবে। হ্যাঁ, না ওরকম কিছু নয়, যত মোটা হবে তত তাড়াতাড়ি ভাঙবে এরকম না, ভঙ্গুর হলে তাড়াতাড়ি ভেঙে যাবে। ঠিক আছে, ভঙ্গুর হলে তাড়াতাড়ি ভেঙে যাবে। তোরা এক্ষুনি একটু আগে পড়লি না যে শক্তি ঘনত্ব সমান হাফ পীড়ন গুণিতক বিকৃতি, মানে কোথাও না কোথাও পীড়ন গুণিতক বিকৃতি একটা শক্তির কথা বলছে। তো তাহলে এখানে পীড়ন বিকৃতি লেখচিত্রের নিচের ক্ষেত্রফল কি বোঝাবে, পীড়ন গুণিতক বিকৃতি, তাই না? তো সেটা কি হবে, কিছু পরিমাণ শক্তিকে বোঝাচ্ছে। দেখ আমি এখান থেকে বিকৃতি করিয়ে করিয়ে এখানে নিয়ে গেলাম, হ্যাঁ নিয়ে গেলাম, তাহলে পীড়ন আর বিকৃতির নিচের ক্ষেত্রফল কি হবে, প্রথমে উপরে এতটা ছিল কি মোট ক্ষেত্রফল, নিয়ে আসার সময় কতটা ক্ষেত্রফল গেল, নিয়ে আসার সময় লক্ষ্য করে দেখ রে, আরে কথা বলিস না রে, নিয়ে আসার সময় কি হলো, এতটা ক্ষেত্রফল। দেখ আমি দেখাচ্ছি, দেখ একবার,
প্রথমে যখন আমি বিকৃতি এরকম নিয়ে গেলাম, তাহলে এখন এই যে যে আমি বিকৃতি করালাম, কতটা ক্ষেত্রফল হলো, এতটা এতটা পরিমাণ আমাকে শক্তি দিতে হলো, ঠিক আছে। এরপর যখন আমি একে ঘুরিয়ে নিয়ে এলাম, ও কিন্তু আগের পথে গেল না, ও কিন্তু এরকম করে গেল, ঠিক না। তাহলে নিয়ে আসার সময় কি হলো, এতটা। তাহলে বাদ বাকি এই যে যে শক্তিটা, এটা কোথায় যাবে, এটা তাপ শক্তি হিসাবে লস হয়ে যাবে। তাহলে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল কি বোঝায়, হিট লস। এটা ক্লাস 11 আমি বলে দিলাম, হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল হচ্ছে হিট লস বোঝায়। এটা চুম্বকত্ব চ্যাপ্টারে যখন পড়া হবে সেখানে আবার রিপিট হবে। দেখ, এগুলো বলার কারণ হচ্ছে কি, কিছু কিছু জিনিস এই যে হচ্ছে না, এগুলো তোদের কিছু, যেমন আমি তোদেরকে মহাকর্ষ চ্যাপ্টারে যেগুলো জিনিস করিয়েছিলাম, ওই সেম জিনিস আমি কিন্তু তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে করাবো, বিভব চ্যাপ্টারে। তখন দেখবি যে রিপিট হচ্ছে। আর ওখানে যদি আমি অল্প অল্প করে বলে এগুলো যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু তোরা কিন্তু কি হবে, আবার ওখানে গিয়ে কি হবে, নতুন করে করবি। তাহলে এগুলো কি হবে, একবার করে রিভিশন হয়ে যাবে ওখানে, ঠিক আছে। দেখ, এই লুপের ক্ষেত্রফল করতে গেলে তোরা কি রকম করবি, প্রথমে উপরেরটা মোট ক্ষেত্রফল, আর নিচের ক্ষেত্রফল যদি বাদ দিস তাহলে এই ক্ষেত্রফলটা আসবে। তাহলে এই ক্ষেত্রফলটা কি বোঝাবে, হিট লস বোঝাবে। কেন হিট লস বোঝাবে, প্রথমে উপরের ক্ষেত্রফল শক্তি দিয়েছিলিস, এরপরে নিচের ক্ষেত্রফল কি হলো, শক্তি। শক্তিটা হচ্ছে কি হলো, আবার ঘুরে এসছে আগের জায়গাতে। তাহলে ওই পরিমাণ শক্তি তো কনজিউম করা উচিত ছিল, কিন্তু কনজিউম করছে কম। তাহলে বাদ বাকিটা গেল কোথায়, হিট লস হিসাবে। হয়েছে, ব্যাস, এখানেই চ্যাপ্টার কমপ্লিট হলো। নেক্সট দিন আমরা কি করব, সরল দোলগতি চ্যাপ্টার বাকিটা কন্টিনিউ করব এখানে, এবং সঙ্গে যেটা ছিল একবার রিভিশন দেবো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত থাকছে।